রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিভিয়াস ক্লাস বা পূর্বের ক্লাসে আমি স্ট্রাকচারাল দিক থেকে সেন্টেন্সকে তিনটি ভাগে ভাগ করেছি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এবং সেগুলোর সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, ক্লজ নিয়ে আলোচনা করেছি। আজকে দেখো চেঞ্জ করব আমরা সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে কমপ্লেক্স করতে হয় এবং কিভাবে কম্পাউন্ড করতে হয়। খুব সহজ নিয়ম। প্রথমে আমরা দেখি পার্টিসিপল যুক্ত সিম্পলকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে হয়। যেমন ধরো ক্লোজিং দ্য ডোর, CLOSING, ক্লোজিং দ্য ডোর, দরজাটি বন্ধ করে I went out। ক্লোজিং দ্য ডোর, I went out, দরজাটি বন্ধ করে আমি বাইরে গেলাম। এই পার্টিসিপল যুক্ত সিম্পলকে তুমি যখন কমপ্লেক্স করবা, এই সেন্টেন্সটা বারবার পড়ে দেখবা যে সেন্টেন্স দ্বারা কি সময় বোঝাচ্ছে না সেন্টেন্স দ্বারা কারণ বোঝাচ্ছে। সেন্টেন্স দ্বারা যদি সময় বোঝায় তাহলে কমপ্লেক্স করতে গেলে প্রথমে হয়েন বসাতে হবে, আর যদি কারণ বোঝায় তাহলে প্রথমে সিন্স অথবা এজ। আমরা দেখছি যে ক্লোজিং দ্য ডোর, I went out, আসলে দরজা বন্ধ করার কারণে কেউ বাইরে যায় না, বরং যার যখন বাইরে যাওয়ার সময় হয়, যাওয়ার সময় সে সাধারণত দরজাটা বন্ধ করে। তো এই সেন্টেন্স দ্বারা সময় বোঝাচ্ছে, তাই আমি যখন কমপ্লেক্স করতে যাব প্রথমে লিখব হয়েন। এটা সবসময় মাথায় রাখতে হবে যে পার্টিসিপল যুক্ত সিম্পলকে কমপ্লেক্স করতে হলে সেন্টেন্স দ্বারা সময় বোঝালে বাক্যের শুরুতে হয়েন বসবে এবং কারণ বোঝালে সিন্স অথবা এজ বসবে। এখন আরেকটা জিনিস খেয়াল করব, আমাকে যেহেতু এখানে একটি ক্লজ করতে হবে, সেই ক্ষেত্রে পার্টিসিপল যুক্ত অংশে যদি সাবজেক্ট থাকে ওই সাবজেক্টটি বসবে, আর যদি না থাকে দ্বিতীয় বাক্যের সাবজেক্টটি বসবে। তাই আমি লিখলাম I, এখানে সাবজেক্ট নাই, তাই দ্বিতীয় বাক্যের সাবজেক্ট। এবং দ্বিতীয় বাক্যের ভার্বটি খেয়াল করতে হবে। দ্বিতীয় বাক্যের ভার্ব যে টেন্সে থাকবে এই পার্টিসিপলের ING বাদ দিয়ে ওই ভার্বের একই ফর্ম করতে হবে। এখানে ওয়েন পাস্ট ফর্ম আছে, তাহলে ক্লোজিংয়ের পাস্ট ফর্ম হলো ক্লোজড। হোয়েন I closed দ্য ডোর, কমা, দ্বিতীয় বাক্য যা আছে তাই লিখব I went out। বাস, আমার এই সিম্পল সেন্টেন্সটি কমপ্লেক্স হয়ে গেল। আর তুমি যদি কম্পাউন্ড করতে চাও তাহলে মনে করবা প্রথমে উপযুক্ত সাবজেক্ট ও ভার্ব, ওই দ্বিতীয় বাক্যের সাবজেক্ট অনুযায়ী একটি সাবজেক্ট, দ্বিতীয় বাক্যের টেন্স অনুযায়ী একটি ভার্ব। তাহলে প্রথমে লিখব I closed the door, I closed the door, এই কমায়ের পরিবর্তে বসাইতে হবে অ্যান্ড। I closed the door and went out। কারণ আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যদি দুই বাক্যের সাবজেক্ট একই হয় সেই ক্ষেত্রে দ্বিতীয় বাক্যের সাবজেক্টটা বাদ দিয়ে দেওয়াই বেটার। তাই I closed the door and I went out এরকম ছিল, যেহেতু দুই বাক্যের সাবজেক্ট I, তাই আমি আইটা বাদ দিয়ে দিলাম যে I closed the door and went out, আমি দরজাটি বন্ধ করলাম এবং বাহিরে গেলাম। আবার খেয়াল করো, তে এটা তো আমি সময় দেয়া করছি, আবার হয়তো ধরো যে সময় ছাড়া কারণ দিয়া দেখি। যেমন বাক্যটি যদি এরকম হয় যে বিইং পোর, কমা, হি ক্যান নট বাই এ নিউ ড্রেস, হি ক্যান নট বাই এ নিউ ড্রেস, গরিব হয় সে একটি নতুন জামা ক্রয় করতে পারে না। তে আসলেও এখানে কিন্তু সময় বোঝায় নাই, এখানে এই সেন্টেন্স দ্বারা কি বোঝানো হয়েছে, কারণ বোঝানো হয়েছে। সে কেন নতুন জামা কিনতে পারে না, কারণ সে দরিদ্র। তো এই ক্ষেত্রে যদি কারণ বোঝায় আমরা বাক্যের শুরুতে হয় লিখব সিন্স অথবা এজ, সিন্স অথবা এজ। এখানেও দেখো পার্টিসিপল যুক্ত অংশের সাবজেক্ট নেই, সো দ্বিতীয় বাক্যের সাবজেক্ট সিন্স অথবা এজ হি। আর দ্বিতীয় বাক্যের ভার্বটা দেখো প্রেজেন্ট টেন্স আছে। তে এখানে বিইং এর বেস ফর্ম হইল বি, বিইং এর বেস ফর্ম হইল বি, প্রেজেন্ট ফর্ম অ্যামিজার, পাস্ট ফর্ম ওয়াজার, পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। তো এখানে এই বিইং এর প্রেজেন্ট ফর্ম হইল ইজ। তাহলে সিন্স অথবা অ্যাজ হি ইজ পোর, কমা, দ্বিতীয় বাক্যে যা আছে তাই হি ক্যান নট বাই এ নিউ ড্রেস।
হি ক্যান নট বাই এ নিউ ড্রেস, সে একটি নতুন জামা কিনতে পারে না। এটাকে আমরা যখন কম্পাউন্ড করব, প্রথমে উপযুক্ত সাবজেক্ট ও ভার্ব। সবসময় খেয়াল করবা উপযুক্ত সাবজেক্ট বলতে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট অনুযায়ী একটি সাবজেক্ট এবং দ্বিতীয় বাক্যের টেন্স অনুযায়ী আমাকে একটি ভার্ব লিখতে হবে। তাহলে তুমি লিখবা হি ইজ পোর অ্যান্ড ক্যান নট বাই এ নিউ ড্রেস। বাস, কম্পাউন্ড হয়ে গেল। তাহলে আমরা খেয়াল করলাম যে পার্টিসিপল যুক্ত সিম্পলকে কমপ্লেক্স করতে গেলে সময় বুঝালে শুরুতে লিখতে হবে হোয়েন, আর কারণ বুঝালে সিন্স অথবা এস। আচ্ছা, এখন আমরা দেখব যে আমরা দুটি এক্সাম্পল এখানে ব্যবহার করছি। এই পার্টিসিপল যুক্ত অংশের সাবজেক্ট ছিল না, তাই আমরা দ্বিতীয় বাক্য থেকে সাবজেক্ট নিয়েছি। প্রশ্ন হলো, যদি পার্টিসিপল যুক্ত অংশের সাবজেক্ট থাকে, যদি আমার সাবজেক্ট থাকে তাহলে তোমার দ্বিতীয় বাক্যের সাবজেক্ট ধার করতে হবে না। যেমন বাক্যটা যদি এরকম থাকে, ধরো এরকম থাকলো যে দ্য ওয়াটার বিং সল্টি, we could not drink it. The water being salty, we could not drink it. এই পানি লবণাক্ত হওয়ার কারণে আমরা এটা পান করতে পারলাম না। এখানে দেখি আমরা পার্টিসিপল যুক্ত অংশের সাবজেক্ট আছে, দ্বিতীয় বাক্যেও সাবজেক্ট আছে। আর এই সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে? কারণ বোঝাচ্ছে, এটা কিন্তু সময় বুঝায়নি। তাহলে আমি শুরুতেই লিখব সিন্স অথবা এজ, যেহেতু সাবজেক্ট আছে আর আমার ধার করার দরকার নাই। সিন্স অথবা এজ দ্য ওয়াটার। এবার দেখো দ্বিতীয় বাক্যের ভার্বটা পাস্ট ফর্মে আছে, সো বিইং এর বেস ফর্মে আমি যার, আর পাস্ট ফর্ম হইল ওয়াজ ওয়ার। সিন্স দ্য ওয়াটার ওয়াজ সল্টি, কমা দ্বিতীয় বাক্য যা আছে তাই, উই কুড নট ড্রিঙ্ক ইট, আর এটাকে আমরা যখন কম্পাউন্ড করব তখন এই সিন্স অ্যাজ এগুলো সব কিছু বাদ যাবে, হোয়েন, সিন্স অ্যাজ এগুলো বাদ। প্রথমে উপযুক্ত সাবজেক্ট, তাহলে দ্য ওয়াটার ওয়াজ সল্টি and we could not drink it. আর এই ক্ষেত্রে সাবজেক্ট বাদ গেল না, কারণ কম্পাউন্ড সেন্টেন্স উভয় বাক্যের সাবজেক্ট যদি পৃথক হয় তাহলে সাবজেক্ট বাদ যাবে না। এইভাবে আমরা পার্টিসিপল যুক্ত সিম্পলকে কমপ্লেক্স করতে পারি এবং কম্পাউন্ড করতে পারি। পাশাপাশি তুমি উল্টা নিয়মটাও খেয়াল করবে তোমরা, যে এরকম অ্যান্ড যুক্ত কম্পাউন্ডকে কিভাবে কমপ্লেক্স করতে হবে, কিভাবে সিম্পল করতে হবে, সেগুলো খেয়াল করতে হবে পাশাপাশি, তাহলে নিয়মগুলো খুব সহজে মনে থাকবে। এরপর আমরা দেখি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যুক্ত সিম্পলকে কিভাবে কমপ্লেক্স করা যায়। ইনস্পাইট অফ অথবা ডিসপাইট সিম্পল সেন্টেন্স এরকম বসে, যেমন ইনস্পাইটের পরে অফ আছে কিন্তু ডেসপাইটের পরে অফ নেই। ইনস্পাইট অথবা ডেসপাইট হিজ পোভার্টি, despite his poverty, comma, he is honest. দারিদ্রতা থাকা সত্ত্বেও সে সৎ। এই ইনস্পাইট অফ অথবা ডিসপাইট মানে সত্ত্বেও, দারিদ্রতা থাকা সত্ত্বেও সে সৎ। খেয়াল করব এই ইনস্পাইট অথবা ডিসপাইট যুক্ত সিম্পলকে যখন আমরা কমপ্লেক্স করব তখন এই ইনস্পাইট অফ অথবা ডিসপাইটের পরিবর্তে শুরুতে লিখবা দো, টিএইচ ও ইউ জিএইচ, দো অথবা অলদো, এল টিএইচ ও ইউ জিএইচ। তোমাদের যেটা ভালো লাগে এই দুটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারবা, দো অথবা অলদো। এখন দ্বিতীয় বাক্যের সাবজেক্ট অনুযায়ী একটি সাবজেক্ট হি। তবে এখানে একটা জিনিস খেয়াল করো, এই প্রথম অংশে দেখো কোনো ভার্ব নেই,
যেহেতু ভার্ব নেই আমাকে ভার্ব ব্যবহার করতে হবে, ভার্ব না থাকলে সাধারণত টু বি ভার্ব ব্যবহার করতে হয়। এখন দেখো দ্বিতীয় বাক্যে আছে ইজ, মানে প্রেজেন্ট টেন্স আছে, এখানেও আমি কি লিখব? ইজ। আরেকটু ঝামেলা হইল, যখন আমি টু বি ভার্ব ইউজ করবো, টু বি ভার্বের পরে নাউন যদি থাকে সেটাকে অ্যাজেক্টিভে রূপান্তর করতে হবে। তাহলে এই ইনস্পায়ার্ড, এই পোভার্টি এর নাম ওই অ্যাজেক্টিভ কি? পোর। তাহলে আমার খেয়াল করতে হবে যে টু বি ভার্ব না থাকলে সেক্ষেত্রে নাউন থাকবে, এবং তুমি যখন চেঞ্জ করতে যাবা এই নাউনটাকে অ্যাজেক্টিভ বানাতে হবে। দো অথবা অলদো হি ইজ পোর, কমা হি ইজ অনেস্ট। এটাকে আমি যখন আবার কম্পাউন্ড করব, প্রথমে উপযুক্ত সাবজেক্ট ও ভার্ব হি ইজ পোর। এই ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সে বাট বসবে, দুই বাক্যের মাঝে বাট বসবে, বাট অনেস্ট, হি ইজ পোর বাট অনেস্ট। তাহলে খেয়াল করতে হবে যে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট যুক্ত সিম্পলকে কমপ্লেক্স করার সময় এই ইনস্পাইট অফ অথবা ডিসপাইটের পরিবর্তে দো বা অলদো ব্যবহার করতে হয়। আবার এগুলোকে তুমি যখন কম্পাউন্ড করবা তখন দুই বাক্যের মাঝে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে বাট ব্যবহার করতে হবে, এছাড়া কিন্তু অন্য কোথাও বাট বসবে না। তে বাটযুক্ত একটা কম্পাউন্ডকে তোমার যদি বলে কমপ্লেক্স করো তাহলে প্রথমে দো অলদো, যদি বলে না সিম্পল করো তাহলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, এইভাবে চেঞ্জ করতে হবে। নেক্সট রুল আমরা খেয়াল করি, বিকজ অফ, কারণে বা জন্যে, বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, এগুলো দ্বারাও কারণ বোঝায়। আমরা কিন্তু আগেই বলেছি কোনো সেন্টেন্স দ্বারা কারণ বুঝাইলে, সিম্পল সেন্টেন্স দ্বারা, সেটাকে আমরা যখনই কমপ্লেক্স করতে যাব তখনই আমাকে সিন্স অথবা অ্যাজ ব্যবহার করতে হবে। যেমন বিকজ অফ মাই ইলনেস, বিকজ অফ মাই ইলনেস, অসুস্থতার কারণে, I did not go to school. Go to school. অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম না। আসলে আমার বিদ্যালয়ে না যাওয়ার কারণটা হলো কি? অসুস্থতা। তো এই বিকজ অফ বা ওয়িং টু বা ডিউ টু এগুলো দ্বারা কারণ বোঝায়। যেহেতু কারণ বোঝায়, যে কোনো সিম্পল সেন্টেন্স দ্বারা যদি কারণ বোঝায়, কমপ্লেক্স করতে গেলেই শুরুতে আমাকে কি লিখতে হবে? সিন্স অথবা এজ, সিন্স অথবা এজ। এই দেখো এই বাক্যের সাবজেক্ট নেই বা এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, এটাকে সাবজেক্ট করতে পারো, তাতে দ্বিতীয় বাক্যের সাবজেক্টই হবে, তাহলে আই। আর যেহেতু এই বাক্যে কোনো ভার্ব নেই সেই ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে ভার্ব না থাকলে পরে টু বি ভার্ব ব্যবহার করতে হয়। এখন টু বি ভার্ব কীভাবে? পরের বাক্যটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অ্যামিজার, আর যদি পরের বাক্যটি পাস্ট টেন্সে থাকে তাহলে টু বি ভার্ব ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে। তাহলে সিন্স অথবা অ্যাজ আই ওয়াজ। এখন এখানে আছে ইলনেস, নাউন, যেহেতু আমি টু বি ভার্ব ইউজ করছি নাউনকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে। সিন্স অথবা অ্যাজ আই ওয়াজ ইল, কমা আই ডিড নট গো টু স্কুল। এই সেন্টেন্সগুলোকেও কম্পাউন্ড করতে গেলে প্রথমে উপযুক্ত সাবজেক্ট ও ভার্ব, এই উপযুক্ত সাবজেক্ট ও ভার্ব আগে লিখে নিতে হবে। আই ওয়াজ ইল, আর কমায়ের পরিবর্তে এইখানেও অ্যান্ড বসবে, অ্যান্ড ডিড নট গো টু স্কুল। আই ওয়াজ ইল অ্যান্ড ডিড নট গো টু স্কুল। আচ্ছা, এই হলো দেখো এই বিকজ অফ বা ওয়াইং টু বা ডিউ টু যুক্ত সিম্পলকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার নিয়ম। এরপর আমরা দেখি টু ডট ডট টু যুক্ত সিম্পলকে কিভাবে কমপ্লেক্স করতে হয় এবং কিভাবে কম্পাউন্ড করতে হয়। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। এই সেন্টেন্সটাতে নট না থাকলেও মনে করতে হবে এটা নেগেটিভ অর্থ মিনিং করে, নেগেটিভ অর্থটা বোঝায়। তো এক্ষেত্রে আমি যখন এই টু ডট ডট টু যুক্ত সিম্পলকে যখন কমপ্লেক্স করব, প্রথম সাবজেক্ট ও ভার্ব ঠিকই বসবে, হি ইজ, আর এই টু এর পরিবর্তে বসবে সো, তারপরে এখানে অ্যাডজেক্টিভ ব্যাড ভার্ব যা থাকে সেটা বসবে। তাহলে হি ইজ টু উইক সো উইক, আর পরের টু এর পরিবর্তে আমাকে বসাইতে হবে দ্যাট, দ্যাট প্লাস ক্লজ করতে হবে। যেহেতু দ্যাটের পরে আমাকে একটি ক্লজ ব্যবহার করতে হবে, মানে সেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব দিতে হবে। তো এখানে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট নাই, সো এই প্রথম বাক্যের সাবজেক্টকে আমি এখানে আবার ব্যবহার করব।
সেই ক্ষেত্রে এখানে যদি কোনো নাউন থাকে, মানে রহিম থাকে তে হি লিখবো, মিনা যদি থাকে সি লিখবো, অর্থাৎ এখানে কোনো নাউন থাকলে তার পরিবর্তে আমাকে উপযুক্ত প্রোনাউন ইউজ করতে হবে। তারপর খেয়াল করব এই ভার্বটা, এই ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে এখানে লিখতে হবে ক্যান নট, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে লিখবা কুড নট। তো এখানে ইজ আছে তাই আমি লিখলাম হি ক্যান নট। এখন বাকি রইল কি ওয়াক, এটা এখানে বসাই দেব। অর্থ হলো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তো এগুলোকে আমি যখন আবার কম্পাউন্ড করব, প্রথমে উপযুক্ত সাবজেক্ট ও ভার্ব, তাহলে হি ইজ এইটুক লিখলাম, হি ইজ এই সু অথবা টু, এগুলোকে তুমি যখন কম্পাউন্ড করবা, টু থাক বা সো থাক, এগুলোর পরিবর্তে আমাকে ভেরি ব্যবহার করতে হবে। হি ইজ ভেরি উইক, আর এই দ্যাট অথবা টু এগুলোর পরিবর্তে আমাকে অ্যান্ড ব্যবহার করতে হবে। অ্যান্ড হি ইজ ভেরি উইক অ্যান্ড ক্যান নট ওয়াক, অ্যান্ড ক্যান নট ওয়াক। এর কারণ হলো এখানে প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্ট একই, যার জন্য আমি আর দ্বিতীয় বাক্যের সাবজেক্টটা ব্যবহার করলাম না। আবার দেখো বাই প্লাস জিরান্ডযুক্ত সিম্পলকে কিভাবে কমপ্লেক্স করা যায় এবং কম্পাউন্ড করা যায়। বাই প্লাস জিরান্ড হলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, আর উইদাউট প্লাস জিরান্ড হলে সেন্টেন্সটা নেগেটিভ হয়। যেমন ধরো বাক্যটা এরকম থাকলো যে বাই রিডিং মোর, by reading more, comma, you can make a good result. You can make a good result. By reading more, বেশি বেশি পড়ে you can make a good result, তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো। এই যে বাইয়ের পরে আইএনজি যুক্ত ভার্ব থাকে, এটাকে বলা হয় বাই প্লাস জিরান্ড। জিরান্ডগুলো কিন্তু তোমার নাউনের কাজ করে। অর্থাৎ জিরান্ড কি, আইএনজি যুক্ত ভার্ব যখন একই সঙ্গে ভার্ব ও নাউনের কাজ করে তখন তাকে বলা হয় জিরান্ড, এবং এগুলো ডাবল পার্সেস। আর আইএনজি যুক্ত ভার্ব যদি একই সঙ্গে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলা হয় পার্টিসিপল। তাই এই বাই প্লাস জিরান্ড যদি থাকে, এটাকে আমি যখন কমপ্লেক্স করব প্রথমে লিখতে হবে ইফ। ইফ লেখার পর দেখো এই বাই প্লাস জিরান্ডযুক্ত অংশের সাবজেক্ট নেই, সাবজেক্ট না থাকলে আমাকে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট ধার করতে হবে। দ্বিতীয় বাক্যের সাবজেক্টকে ইউ, তাহলে ইফ ইউ। এরপর দেখো দ্বিতীয় বাক্যের ভার্ব আছে ক্যান মেক, মানে প্রেজেন্ট টেন্স। তাহলে এই বাই এবং আইএনজি বাদ দা প্রেজেন্ট ফর্ম, তাহলে কি হবে রিড। ইফ ইউ রিড মোর, কমা দ্বিতীয় বাক্যে যা আছে তাই লিখবা, ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। আবার এগুলোকে যখন আমরা কম্পাউন্ড করব, এই সিম্পল থেকে করো বা কমপ্লেক্স থেকে করো, যেমন এখানে বাই এবং আইএনজি বাদ যাব, থাকবে কি রিড মোর। তুমি যদি বলো না আমি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব, তাহলে ইফ প্লাস সাবজেক্ট বাদ, শুরুতেই থাকবে হলো রিড মোর, রিড মোর। আর এই কমায়ের পরিবর্তে আমাকে লিখতে হবে অ্যান্ড। দ্বিতীয় বাক্য হুবহুব যা আছে তাই লিখবা, অ্যান্ড ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। এ হলো বাই প্লাস জিরান্ডযুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স করা এবং কম্পাউন্ড করা। আচ্ছা, এরপরে আমরা দেখি উইদাউট প্লাস জিরান্ডযুক্ত সিম্পলকে কিভাবে কমপ্লেক্স করা যায় এবং কিভাবে কম্পাউন্ড করা যায়। যেমন বাক্যটি যদি তোমার এরকম থাকে যে উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, without taking physical exercise you cannot keep good health, বা you can not be healthy। শরীর চর্চা করা ব্যতীত তুমি স্বাস্থ্যবান হতে পারো না।
তো এই যে উইদাউটের আইএনজি যুক্ত ভার্ব আছে এটাকে বলা হয় উইদাউট প্লাস জিরান্ড। এই সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্স করব এটাকে আমরা দুইভাবে করতে পারবো। এক, আমি লিখব ইফ প্লাস দ্বিতীয় বাক্যের সাবজেক্ট। তাহলে ইফ ইউ, যেহেতু সেন্টেন্সটি পরের বাক্যটা দেখো নেগেটিভ আছে, এখানে আমাকে নেগেটিভ ভার্ব ব্যবহার করতে হবে। তো তুমি কি লিখবা? ইফ ইউ ডু নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ comma you cannot be healthy. You cannot be healthy. আচ্ছা, এখানে কিন্তু আমি আরেকটা নিয়ম করতে পারবো, যেখানে আমি লিখছি ইফ ইউ ডু নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ ইউ ক্যান নট বি হেলদি। এই ইফ ইউ ডু নটের পরিবর্তে আমি আনলেস ব্যবহার করতে পারি। আনলেস ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ ইউ ক্যান নট বি হেলদি। হয় লিখবা ইফ প্লাস সাবজেক্ট প্লাস নেগেটিভ ভার্ব, অথবা লিখবা আনলেস। যেমন ইফ ইউ ডু নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ এইভাবে লেখা যাবে, অথবা আনলেস ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, যদি না তুমি শরীর চর্চা করো ইউ ক্যান নট বি হেলদি, তুমি স্বাস্থ্যবান হতে পারো না। যাই হোক, এগুলোকে তুমি যদি কম্পাউন্ড করতে চাও সে একই কথা। এখন সিম্পল থেকে কম্পাউন্ড করো বা তোমার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করো। প্রথমে মূল ভার্বের বেস ফর্ম লিখতে হবে। মূল ভার্বের বেস ফর্ম উইদাউট থাকলে বাদ যাবে, আইএনজি বাদ যাবে, বাই প্লাস সাবজেক্ট প্লাস নেগেটিভ অংশ বাদ যাবে, আনলেস যদি থাকে সেটাও বাদ। মূল ভার্বের বেস ফর্ম তাহলে কি? টেক ফিজিক্যাল এক্সারসাইজ, টেক ফিজিক্যাল এক্সারসাইজ, অর, এখানে অর অথবা আদারওয়াইজ, অর অথবা আদারওয়াইজ, অর ইউ ক্যান নট বি হেলদি। এইভাবে উইদাউট প্লাস জিরানযুক্ত সেন্টেন্সকে সিম্পলকে কমপ্লেক্স করতে হবে এবং কম্পাউন্ড করতে হবে। এরপরে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সিম্পলকে কিভাবে কমপ্লেক্স করতে হয়। যেমন আই স এ ল্যাম্প ম্যান, আই স এ ল্যাম্প ম্যান। দেখো এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, আর্টিকেল, এটা অ্যাডজেক্টিভ, ম্যান নাউন। এরকম যদি থাকে তাহলে আমি প্রথমে সাবজেক্ট, ভার্ব এবং নাউনটা লিখব। যেমন আই স এ ম্যান। এখন আমাকে একটি উপযুক্ত রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে। তো এই ক্ষেত্রে এই নাউনটা যদি ব্যক্তিবাচক হয়, ব্যক্তির নামের পরে সাধারণত হু ব্যবহার করা হয়। আর ব্যক্তি না হয়ে অন্য কিছু যদি হয় তার পরিবর্তে হুইচ, দ্যাট, যা কিছু ব্যবহার করা যায়। তাহলে আমি দেখব আই স এ ম্যান হু। এখন একটা টু বি ভার্ব ব্যবহার করতে হবে। আগের ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এম ইজ আর, পাস্ট টেন্সে থাকলে ওয়াজ ওয়ার। তাহলে আই স, এটা স আছে তাই আমি লিখলাম এখানে হু ওয়াজ। এখন এই অ্যাডজেক্টিভটা শেষে বসাই দিব, লেম। আই স এ ম্যান হু ওয়াজ লেম। তুমি যদি কম্পাউন্ড করতে চাও আই স এ ম্যান অ্যান্ড হি ওয়াজ লেম। তো প্রশ্ন হইল, এই অ্যাডজেক্টিভটা যদি নাউনের আগে না থাকে, নাউনের পরে থাকে, তবুও কিন্তু তোমার সেই একই নিয়ম আসবে। যেমন I saw the bird flying. I saw the bird flying. তে এই ক্ষেত্রেও আমি কি করব? প্রথমে সাবজেক্ট ও ভার্ব, আই স দ্য বার্ড, উপযুক্ত একটা রিলেটিভ প্রোনাউন আই স দ্য বার্ড। এখানে হুইচ ব্যবহার করা যায়, দ্যাট ব্যবহার করা যায়, হুইচ অথবা দ্যাট ওয়াজ,
flying. I saw the bird which was flying. আর কম্পাউন্ড যখন করবা তাহলে I saw the bird and it was flying. It was flying. বাস এরকমভাবে আমরা দেখব এই সাবজেক্টের পরে সাবজেক্ট ভার্বের পরে হয়তো কখনো কখনো অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে অথবা কখনো নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকে। এরকম যদি থাকে তাহলে আমাকে কী করতে হবে সেই ক্ষেত্রে সাধারণত আমাকে একটি রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হয়। তাহলে রিলেটিভ প্রোনাউন ব্যক্তিবাচক শব্দের পরে সাধারণত হু বসে, আর ব্যক্তিবাচক না হয়ে যদি বস্তুবাচক বা প্রাণীবাচক হয় সেই ক্ষেত্রে আমার রিলেটিভ প্রোনাউন হুইজ, হোয়াট অথবা দ্যাট ব্যবহার করতে হবে। তে আজকের মতো মনে হয় এ পর্যন্তই শেষ রাখা ভালো। এই পর্যন্ত তোমরা খুব ভালো করে দেখবে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।